ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবুল কাশেম। প্রিয় দর্শক, আমরা আজকে কথা বলবো ডেঙ্গু পরিস্থিতি নিয়ে। আপনারা জানেন যে গত কয়েক বছর ধরে বাংলাদেশে বিশেষ করে বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ অনেক বেড়ে যায়। এবারও বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যে এই সামনের দিনগুলোতে ঢাকা এবং ঢাকার বাইরে গ্রামাঞ্চল পর্যন্ত ডেঙ্গু ছড়িয়ে যেতে পারে। এটার কারণ কি এবং যদি ডেঙ্গু এরকমভাবে ছড়ায় তাহলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় তার চিকিৎসার প্রস্তুতিটাই কেমন রয়েছে, এই বিষয়ে টিভিএস স্পেশাল নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন আমাদের স্টাফ রিপোর্টার তাওসিয়া তাজনিম। আমরা তার কাছ থেকে বিস্তারিত জানবো। তাওসিয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার যে রিপোর্ট যে সামনে ডেঙ্গুর ব্রেকআউট হতে পারে, বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ এবং গ্রামাঞ্চলেও যাইতে পারে, এটা আরেকটু বড় চিন্তার বিষয়। এটার আসলে কারণ কি, কোন প্রেক্ষাপটে এক্সপার্টরা এটা বলছেন? আপনি জানেন যে প্রতি বছর গত কয়েক বছর ধরে 19 সালের পর থেকে আমাদের দেশে ডেঙ্গু পরিস্থিতি প্রতি বছরেই খারাপ হচ্ছে এবং 23 সালে কিন্তু সবচেয়ে বড় ডেঙ্গুর প্রকোপ হয়েছিল। 3 লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছিল, 1700 মতো মানুষ মারা গিয়েছে ডেঙ্গুতে। তো ডেঙ্গু নিয়ে সবসময় একটা ভয় এখন আমাদের মধ্যে আছে। আপনি যেটা বললেন যে বর্ষা শুরু হয়েছে, তো আমাকে বিশেষজ্ঞরাও বলছে যে এই সময় বর্ষার কারণে মানে বৃষ্টি হচ্ছে, থেমে থেমে বৃষ্টি, পানি জমে যাবে, এটার কারণে ডেঙ্গু হতে পারে। আপনি জানেন যে ডেঙ্গুর একটা এডিসের লার্ভা পরিমাপ করে বিশেষজ্ঞরা জরিপ করে, তখন দেখা যায় যে ব্রুটো ইন্ডেক্স 20-এর উপরে থাকলে সেটাকে ঝুঁকিপূর্ণ মনে করা হয়। তো এখনও আমাদেরকে স্বাস্থ্য অধিদপ্তর যে জরিপটা করে সেটা প্রকাশ করেনি, কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক আছেন কবিরুল বাশার, অধ্যাপক কবিরুল বাশার, কিন্তু উনি প্রতি বছর বিভিন্ন ধরনের জরিপ করে। ওনার জরিপে দেখা যাচ্ছে যে বিভিন্ন এলাকায় ঢাকার ব্রুটো ইন্ডেক্স 20-এর বেশি পাওয়া যাচ্ছে। তো সে কারণে সংক্রমণ বাড়তে পারে, এটা একটা আশঙ্কা। আর আপনি যেটা বললেন ঢাকার বাইরে কেন, ডেঙ্গু কিন্তু 2000 সাল থেকেই বাংলাদেশে ডেঙ্গু মোটামুটি হচ্ছে, কম বেশি আউটব্রেক হচ্ছে, কিন্তু এই গত 24 বছর কিন্তু ডেঙ্গু ঢাকাতে ছিল। সবচেয়ে আশঙ্কার বিষয় যেটা, যে 25 সালে আমরা দেখলাম ঢাকার বাইরে ডেঙ্গুর প্রকোপ বেড়ে গেল। ঢাকার বাইরে বরগুনায় বড় ধরনের আউটব্রেক হয়েছে গত বছর, এবং গত বছর যত রোগী ছিল বেশিরভাগই ঢাকার বাইরে ছিল। তো সে কারণে বিশেষজ্ঞরা আশঙ্কা করছে যে ঢাকার বাইরে যেহেতু ডেঙ্গু ছড়িয়ে গেছে, এবারও আউটব্রেকটা হলে ঢাকার বাইরে হতে পারে। কারণ হলো ঢাকা বা সিটি কর্পোরেশন এলাকাগুলোতে তাও তো মশক নিধন হচ্ছে, মানুষের মধ্যে একটু সচেতনতাও আছে, জমা পানি ফেলে দেওয়া বা এগুলো নিয়ে প্রচারণা চলছে। কিন্তু ঢাকার বাইরে আশঙ্কাটা বেশি কেন, কারণ ওখানে এডিসের একটা ধরনটা বদলে যায়। এডিস অ্যালবোফিকটাস নামে আরেকটা মশা, ওটা ঢাকার বাইরে মানে ডেঙ্গুর প্রকোপ ছড়ায়। ডেঙ্গুর কারণ সেই মশাটা আবার হলো ঢাকায় যেমন স্বচ্ছ পানিতে এডিস জন্মায়, পানি পরিষ্কার রাখলে পরিচ্ছন্ন রাখলে ঠিক আছে, কিন্তু ঢাকার বাইরে হলো সেটা হলো বাঁশের ফাঁকে জঙ্গলে থাকে। তো ঢাকার বাইরে তো গ্রাম অঞ্চলে তো বাঁশ ঝাড় এসব বেশি, এবং সিটি কর্পোরেশন নাই, পরিষ্কার পরিচ্ছন্নতা, এবং ঢাকার বাইরে যেহেতু ডেঙ্গু ছিল না সেটা নিয়ে কিন্তু মানুষের চিন্তাও ছিল না। তো আমরা গত বছর দেখেছি বরগুনায় হলো ওরা ওখানে পানির ক্রাইসিস, তো জমা পানি ওরা পানি জমিয়ে রেখে খায়। তো পানি যখন জমিয়ে রাখে সেখানে এডিস জন্মাচ্ছে। আমরা দেখছি যে পুরা উপকূলীয় এলাকাতেই খাবারের পানির সংকট, এবং তারা বৃষ্টির পানি ছোট ছোট পুকুর বা নালায় পানি জমা থাকে, সেগুলি তারা খায়। তো সেসব পানিতেও কি এই ডেঙ্গু মশা হচ্ছে? গত বছর কিন্তু আইডিসিআর এর টিম গিয়েছিল বরগুনায়, যে বরগুনায় কেন এত আউটব্রেক। তখন দেখা গেল যে ওরা বড় বড় পাত্রে পানি রাখে, পানি রাখার পর সেই পানিটা কাপড় দিয়ে ঢেকে রাখে। ওই কাপড় কিন্তু 2 দিন পর পর ধোয়া হয় না, এবং ওই পাত্রটা কিন্তু 2 দিন পর পর পরিষ্কার করা হয় না। তখন ওখানে এডিসের লার্ভা জন্মায়, এবং এডিসের গত বছর কিন্তু ভয়াবহ একটা আউটব্রেক হয়েছে। আচ্ছা। এবং এবছরও বিশেষজ্ঞরা বলছে, আমি কবিরুল বাশারের সঙ্গে কথা বলেছিলাম, উনি বলেছেন যে এবছরও চাঁদপুর, কুমিল্লা, তারপর হলো ফরিদপুর, এসব জায়গায়, যে ঢাকার বাইরের বিভিন্ন এলাকায় এবছরও একটা বড় ধরনের আউটব্রেকের একটা শঙ্কা আছে। আচ্ছা, আপনার কাছ থেকে আমি একটা বিষয় ক্লিয়ার হতে চাচ্ছি যে ঢাকার বাইরে
বলতে কি যে ঢাকার বাইরে যেসব শহর এলাকা আছে সেসব এলাকা, নাকি আসলে প্রত্যন্ত গ্রাম বলতে আমরা যেগুলি বুঝি, যে গ্রামেও কি আসলে ছড়ানোর আশঙ্কা আছে, নাকি শুধু ঢাকার বাইরে যে শহর অঞ্চলগুলি আছে, জেলা সদর বা উপজেলা সদর, এরকম একটু যদি একটা হলো ব্যাখ্যা যে করেন। সাধারণত ডেঙ্গু শহরের রোগেই ছিল এতদিন, যে ঢাকার বাইরে হলেও যে শহর অঞ্চলে হয়তো বেশি, শহর অঞ্চলে বেশি ছড়াবে, কিন্তু একেবারে প্রত্যন্ত অঞ্চলে যে ছড়ায় না তা নয়। গত বছর আমরা কিন্তু দেখেছি যে প্রত্যন্ত অঞ্চলের রোগী আসছে। তা আপনাকে যেটা আমি বললাম যে এডিসির যে এডিস অ্যালবোপিক্টাস, ওটা কিন্তু গ্রাম অঞ্চলেই বেশি থাকে এবং ওটা থেকে ওই প্রজাতিটা থেকে এডিস ছড়ায়। তো সে কারণে যখন ইনফেক্টেড মশা যেহেতু গ্রামেও ছড়ায় গেছে, এখন গ্রামেও এডিস মানে ডেঙ্গু হচ্ছে। আচ্ছা, এখন দেখেন যে আমাদের দেশে এক ধরনের সরকার যদিও এখনো মহামারী ঘোষণা করে নাই, কিন্তু হাম যেটা, এটা অনেকটা মহামারীর মতোই অবস্থা। 500-র উপরে বাচ্চা মারা গেছে এবং আমাদের কিন্তু এই যে চিকিৎসা ব্যবস্থা আছে সেখানে কিন্তু এই হামের যে তারা কাঙ্ক্ষিত মাত্রায় মানের চিকিৎসা দিতে পারছে তা না। আমরা দেখতেছি যে একটা বাচ্চা সে এই 4-5টা হসপিটাল ঘুরে ঘুরে হয়তো অ্যাম্বুলেন্সে মারা যাচ্ছে, বাপ মার কোলেই মারা যাচ্ছে চিকিৎসা পাওয়ার আগেই। তো এর মধ্যে যদি আবার ডেঙ্গুর প্রকোপটা বেড়ে যায়, তো আমাদের সরকারের বা স্বাস্থ্য বিভাগের আসলে প্রিপারেশনটা কি মানুষকে রক্ষা করার জন্য? আপনি ঠিকই বলছেন যে আমরা দেখছি যে ডেঙ্গু আমাদের হাম পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে এবং ব্যবস্থাপনায় ঘাটতি আছে। কারণ ঢাকার বাইরে থেকে এত রোগী ঢাকায় আসতেছে, তার মানে ঢাকার বাইরে চিকিৎসা ভালো হচ্ছে না। হামের মতো রোগে তো আসলে ঢাকার বাইরে থেকে সব রোগী আসার দরকার ছিল না। তো ডেঙ্গু হলে বোঝাই যাচ্ছে যে পরিস্থিতি আরও খারাপ হবে। কারণ আমরা বিভিন্ন সময় ডেঙ্গুর সময় আমরা দেখেছি যে হসপিটালগুলোতে চাপ অনেক বেড়ে যায়। এখন যেহেতু হসপিটালগুলো এমনিতেই ওভারবার্ডেন হামের কারণে, ডেঙ্গুর যদি একটা আউটব্রেক হয় বা আউটব্রেক না হলেও, এখন যেমন আমরা দেখছি যে এ পর্যন্ত 3000-এর বেশি আক্রান্ত, 5 জন মারা গেছে। যদি আগামী মাসে ডেঙ্গু রোগীও আসা শুরু করে তাহলে একটা চাপ পড়বে। এবং স্বাস্থ্য অধিদপ্তর বরাবরই যেটা দাবি করে যে তাদের প্রস্তুতি আছে এবং তারা বিভিন্ন ধরনের মিটিং করছে, প্রস্তুতি নিচ্ছে, ডেঙ্গু ওয়ার্ড করছে। আমরা দেখেছি সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ একটা 20 বেডের ফিল্ড হসপিটাল করেছে মাঠের মধ্যে। সেখানে হাম বা ডেঙ্গু রোগীদের ডেঙ্গু আক্রান্ত বাচ্চাদের রাখা হবে। মাত্র 20 বেড? হ্যাঁ, মাত্র 20 বেড। সেখানে আমাদের হামেই সামলাতে পারছি না, বা এখনও বলা হচ্ছে যে হামের জন্য আইসোলেশন বেড দেওয়ার কথা বলা হচ্ছে। বিভিন্ন স্বাস্থ্য অধিদপ্তর বারবার নির্দেশনা দিচ্ছে, তারপরে তো এখনও আমরা অত পর্যাপ্ত দেখছি না, হসপিটাল থেকে রোগীরা ফেরত যাচ্ছে। তো ডেঙ্গু স্বাস্থ্য অধিদপ্তর আমি কথা বলেছিলাম, তারা বলেছে যে আমরা বিভিন্ন ধরনের মিটিং করছি, হসপিটালগুলোকে ডেঙ্গুর জন্য বেড রেডি করতে বলছি। মানে প্রস্তুতি এখন পর্যন্ত, যেটা স্বাস্থ্যমন্ত্রী যেটা বলছেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা, মশক নিধন, এগুলোর উপর জোর দিচ্ছে। আসলে প্রতিরোধমূলক ব্যবস্থার উপরেই সবাই বেশি জোর দিচ্ছে। আমরা একদম শেষ সময় চলে আসছি। আপনি যদি দেশবাসীর উদ্দেশ্যে বলেন যে আমরা প্রত্যেকেই তার পরিবারকে ডেঙ্গু বা হামের যাতে আক্রান্ত না হয় সেজন্য আমরা নিজেরা কিভাবে নিজেদের পরিবারকে সুরক্ষিত রাখতে পারি, এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো যে যদি আক্রান্ত হয়েই যায়, তো সেক্ষেত্রে তার একটা রাষ্ট্রের নাগরিকের সুচিকিৎসা নিশ্চিত করা রাষ্ট্রেরই দায়িত্ব। তো আমাদের স্বাস্থ্য বিভাগ বা স্বাস্থ্য অধিদপ্তর, তাদের আসলে আর কোন ধরনের প্রিপারেশন নেওয়া উচিত? যেটা আপনি বললেন যে নাগরিকেরও একটা ব্যক্তিগত সতর্কতাটা খুব জরুরি, সেটা ডেঙ্গু বা হাম যে কোনো রোগেই হোক। ডেঙ্গু নিয়ে কিন্তু আমরা যারা দীর্ঘদিন ধরে কাজ করছি, আমরা বারবার লিখছি, বারবার বলছি, বিশেষজ্ঞরা আমাদের বলছে, আমরা সেসব বলছি যে 3 দিন জমা পানি ফেলে দিতে হবে, নিজের বাড়ির আশেপাশে পরিষ্কার রাখতে হবে। এবং আপনি জানেন যে ডেঙ্গুতে সবচেয়ে ভয়ের হলো যে অনেক শিশু মারা যায়, কারণ শিশুদের ইমিউনিটি কম, তাদের কষ্ট কথা বলতে পারে না এবং খুব খারাপ হয়ে যায়। তো শিশুদের যেটা বিশেষজ্ঞরা বলেন যে দিনের বেলা একটু ফুল হাতা কাপড় পরিয়ে রাখা, একটু শিশুদের বিষয়ে সতর্ক থাকা, মশা থেকে দূরে রাখা, দিনে ঘুমাইলেও যাতে মশারির মধ্যে মশারি ব্যবহারটা করা, এবং সবচেয়ে মূল বিষয় হলো যে পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু খুব দরকার ডেঙ্গু থেকে বাঁচতে। এবং হামের বিষয়ও এটাই যে আপনার বাচ্চাকে একটু সতর্ক রাখা, যে ভ্যাকসিনটা খুব গুরুত্বপূর্ণ। বাচ্চাকে আপনি 2 ডোজ যদি হামের ভ্যাকসিন দিয়ে দেন তাহলে একটু নিশ্চিত
দূরত্বে থাকা যায়, এর বাইরে হলো ইনফেক্টেড বাচ্চার কাছে না নেওয়া। আপনি জানেন ঈদ শুরু হয়ে গেছে, ঈদের এখন বাচ্চাকে নিয়ে অনেকেই ঘোরাঘুরি করবে, বিভিন্ন জায়গায় যাবে। এই বিষয়টায় সতর্ক থাকতে হবে যে আমার অসুস্থ বাচ্চা যেন কাউকে সংক্রমণ না ছড়ায় এবং কারো অসুস্থ বাচ্চা আশেপাশে না যায়। কারণ হাম অত্যন্ত ছোঁয়াচে একটি রোগ। একটা বাচ্চা একজন রোগী 18 জন থেকে 20 জনকে সংক্রমিত করতে পারে। তো এই বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে এবং সবাই যেটা বলছে বিশেষজ্ঞরা যে আমরা আবার কোভিডের জায়গায় ফিরে যাই, মাস্ক পরি, হাত ধুই, মানে নিজে ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা অনেক জরুরি। আর রাষ্ট্রের যে বিষয়টা আপনি বলছেন, আমরা তো আসলে চাই যে রাষ্ট্র দায়িত্বটা নিক সবসময় আমাদের যে কোনো স্বাস্থ্য সমস্যার, কিন্তু আমরা তো রাষ্ট্রের অনেক ব্যর্থতাও দেখি। না হলে একটা হামের মতো একটা প্রিভেন্টেবল ডিজিজ যেটা হলো এখন তো এবছর তো বিশ্বের অন্যান্য দেশেও হামে সংক্রমণ হয়েছে, কিন্তু এত বাচ্চা তো মারা যায় না, এত মৃত্যু তো হয়নি। তো রাষ্ট্র আসলে আমরা চাই যে রাষ্ট্র সঠিক দায়িত্বটা পালন করুক এবং আমরা যারা সমালোচনা করি, বিশেষজ্ঞরা যে পরামর্শগুলো দেয়, আমরা চাই যে বিশেষজ্ঞদের পরামর্শ রাষ্ট্র মানুক। এখনও কিন্তু চাইলে বিভিন্ন ধরনের যে পরামর্শ দিচ্ছে সেগুলো নিলে হয়তো আউটব্রেকটা কন্ট্রোল করা সম্ভব হামের, এবং ডেঙ্গুর আউটব্রেকও কিন্তু কন্ট্রোল করা সম্ভব। আমরা কিন্তু জানি যে কলকাতা কিন্তু ডেঙ্গুর মোকাবেলা করছে, ওদের বিভিন্ন মেথড আছে। তো আমরা এগুলো কাজে লাগাতে পারি। ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা তাওসিয়া তাজনিমের কাছ থেকে বিস্তারিত জানলাম। আসলে আমাদের তাওসিয়া শেষে যেটা বললেন যে প্রত্যেকটা নাগরিকের হচ্ছে নিজেকে সুরক্ষিত রাখতে হবে এবং তারপরে হচ্ছে পরিবারকে সুরক্ষিত রাখতে হবে। বাচ্চাদের মুভমেন্টটা একটু খেয়াল রাখতে হবে, তারা যাতে অসুস্থ বাচ্চাদের কাছে না যায়, বা একটা যেখানে হচ্ছে মশার প্রকোপ আছে বা যেখানে হচ্ছে মশা জন্ম নিতে পারে এরকম জায়গায় যাতে না দেন। আমরা মাস্ক ব্যবহার করব। মাস্ক ব্যবহার করলে হয়তো আমরা হাম থেকে সুরক্ষা পেতে পারি। একই সাথে হচ্ছে আমরা ঘুমানোর সময় মশারি ব্যবহার করব এবং ইদানিং কিন্তু হচ্ছে বিভিন্ন ধরনের ওষুধ রয়েছে, লিকুইড বা ক্রিমের মতো, যে বাচ্চাদের গায়েও মেখে দেওয়া যায়, তাহলে তারা হচ্ছে মশা তাদেরকে কামড়ায় না। আমরা সেদিকে যদি সচেতন থাকি, একই সঙ্গে রাষ্ট্র যদি তার নাগরিকদের সুচিকিৎসাটা এনশিওর করতে পারে, তাহলে আমরা আশা করি যে এই ডেঙ্গু বা হাম কোনোটাই আমাদেরকে পরাস্ত করতে পারবে না। আমাদের শো যদি ভালো লাগে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।